আচ্ছা দেখো, আমাদের কেমিস্ট্রি যে রিটেন পার্টটা আছে, কেমিস্ট্রি রিটেন পার্টেও 4টা কোশ্চেন দেওয়া আছে এবং প্রতিটি কোশ্চেনের মান বন্টন হচ্ছে 2.5 করে। তো আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি, অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার কি এবং উদাহরণসহ লিখতে বলছে। তো অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার যে তত্ত্ব থেকে আসে সেটা হচ্ছে আমাদের ব্রোনস্টেড লাউরি তত্ত্ব। তো অ্যাসিড ক্ষার সম্পর্কিত 3টা তত্ত্ব আছে, তোমাদেরকে আমি বলছি যে এটা একটা টেকনিক যা আবুল তত্ত্ব। কি তত্ত্ব? আবুল তত্ত্ব। বলতে হচ্ছে ব্রোনস্টেড লাউরি এবং আমাদের লতে হচ্ছে লুইস তত্ত্ব। তো এখানে সেটা হচ্ছে ব্রোনস্টেড লাউরি তত্ত্ব। ব্রোনস্টেড লাউরি অনুসারে অ্যাসিড হচ্ছে তারাই যারা H+ দান করতে পারে এবং ক্ষার হচ্ছে তারাই যারা হচ্ছে H+ গ্রহণ করতে পারে। তো একটা অ্যাসিড H+ দান করার পর যে অবস্থায় উপনীত হয় ওই অবস্থাটাকে বলা হয় উক্ত অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। কথাটা ভালো করে বুঝো। তার মানে অনুবন্ধী ক্ষার কার হইতেছে? অ্যাসিডের, এবং অনুবন্ধী অ্যাসিড কার হইতেছে? ক্ষারের। জাস্ট এই জিনিসটা মাথায় রেখে তোমরা এক্সাম্পল সহকারে ব্যাখ্যাটা লিখবা। যে সাপোজ আমি যদি বলি NH3 একটা প্রোটন গ্রহণ করলে কি হবে বলতো? NH4+। তোমরা এক্সামে জাস্ট এভাবে লিখে দিবা রিঅ্যাকশন আকারে, তাহলেই ফুল মার্কস পাবা। একটা H+ গ্রহণ করা, প্রোটন গ্রহণ করা মানে কি বলতো? ক্ষার। তাহলে একে আমি কি বলতে পারি? ক্ষার। তাহলে এই যে প্রোটনটা গ্রহণ করে NH4+ হইলো, একে বলা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। কি বলা হচ্ছে বলতো? অনুবন্ধী অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে অনুবন্ধী অ্যাসিড হয় কার? ক্ষারের। এখন যদি আমি আরেকটা রিঅ্যাকশন দেই যে আমাদের H2O একটা প্রোটন ত্যাগ করার পর কিসে পরিণত হয়েছে? OH-। তাহলে প্রোটন ত্যাগ করা মানে কি বলতো? অ্যাসিড। যদি পানি যদিও বা কিসে অ্যাম্ফোটেরিক যৌগ হিসেবে কাজ করে, তার মানে অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করে। তাহলে দেখো কি করলো সে? H+ দান করে। তাহলে এটাকে কি বলতেছো তুমি? অনুবন্ধী ক্ষার। বুঝছো? একটু সংজ্ঞা করে লিখবা, এক্সাম্পল দিবে, ডিসিশন দিবা, তাহলে দেখবা যে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 1 এর সলিউশন। কোশ্চেন 2 এর সলিউশনটা আমি বলে দিই এখানে, যে পানির বিশুদ্ধতার মানদণ্ড 3টা যদি আমি বলতে যাই, একটা হচ্ছে আমাদের পিএইচ, একটা হচ্ছে তোমাদের ডিও, আর একটা হচ্ছে সিওডি। কেউ আবার বিওডি বলবা না। সিওডি এর মানটা মাথায় রাখবা যে গড় 10 ppm পার্টস পার মিলিয়ন। বুঝতে পারছো? তাহলে বি নাম্বার কোশ্চেনটাও হয়ে গেল। দেখো, একটাতে এ নাম্বার ছিল 2 এবং এটা ছিল 0.5। আমরা যদি কোশ্চেন 2 তে যাই, তাহলে দেখো কি আছে কোশ্চেন 2 তে? বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে ভাইয়া যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করলে উক্ত দ্রবণের পিএইচ মান পরিবর্তন হয় না, তাকে কি বলা হয়? বাফার দ্রবণ বলা হয়। সংজ্ঞাটা একটু লিখে নাও, এখানে লিখতে অনেক জায়গা লাগবে। যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করলে ওর পিএইচ এর মান কোনো পরিবর্তিত হয় না, তাকে বাফার দ্রবণ বলা হয়। এবং এখানে একটা কোশ্চেন আরেকটা অ্যাড করে দিচ্ছে যে CH3COOH এবং CH3COONA এ কিভাবে আসলে সমমূলের বাফার হিসেবে কাজ করে, এবং এর জন্য হ্যান্ডারসন-হাসেলবাগ সমীকরণটা নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো? তো আমরা বাফার দ্রবণ কি এই সংজ্ঞাটা একটু লিখে নিবা আমার যেটা বলছি, এবং এটা থেকে আমরা শুরু করি যে CH3COOH এটা আমাদের বিশ্লেষিত হয় কিসে পরিণত হয়? CH3COO- এ পরিণত হয়। এটা হচ্ছে আমাদের একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করে। যদি আমরা দ্রবণে অ্যাসিড যোগ করি তাহলে কি হয় বলতো? এই CH3COO অ্যাসিড যোগ মানে কি বলতো? H+ যোগ। সেই H+টার সাথে অ্যাড হয়ে কিসে কনভার্ট হয় বলতো? CH3COOH এ কনভার্ট হয়। যদি আমরা ক্ষার যোগে, তার মানে কি OH- যোগ করি, তাহলে সে কিসে হয়? H+ আগে ছিল দ্রবণে, OH- এর সাথে যুক্ত হয়ে কিসে কনভার্ট হয়? সে H2O তে পরিণত হয়। বুঝতে পারছো? এইভাবে সে দ্রবণটাকে কি রাখে? নিউট্রাল রাখে, ফলে দ্রবণের পিএইচ এর মান কোনো পরিবর্তিত হয় না। তাহলে দেখো, এর জন্য হ্যাসেলবাগ সমীকরণটা চাইছে। হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণটা আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লবণ বাই অ্যাসিড। এখানে লবণকে বলতো CH3COON, এর ঘনমাত্রা CH3COOH। এটা বুঝতে পারছো? জাস্ট এটা লিখবা, তাহলেই এনাফ। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 2 এর সলভটা। বুঝতে পারছো? একটু খাতায় বেরো উঠায় নাও, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে। দেন দেখো, আমরা যদি যাই
তিন নম্বর কোশ্চেনটা জৈব যৌগ থেকে দিছে এবং এখানে বলছে যে পুরা বিক্রিয়াটা পূর্ণ করতে। তো স্টার্টিং পার্টটা দেখবা, তারপর কি আছে, প্রভাবক কি হইতে পারে, এই জিনিসগুলো একটু ফোকাসে রাখবা, তাহলে দেখবা ইজি লাগতেছে। প্রথম দেখো C6H6, আমরা জানি C6H6 কার সংকেত? বেনজিনের সংকেত। বেনজিন থেকে কি হয়েছে? C6H5NO2। NO2 কই থেকে আসে বলতো? বেনজিনে তোমরা নাইট্রেশন পড়ছিলা, এই নাইট্রেশন থেকে আসে। সো এখানে একটা কোশ্চেন মার্ক দিছে, এখানে কোন প্রভাবক ব্যবহার করা হয়েছে বা কার সাথে যুক্ত করা হয়েছে সেটা বসাই দিবা। C6H5NO2 থেকে আমাদের এখন প্রভাবক দিয়ে দিছি স্ট্রনশিয়াম এবং HCl, দেন আমাদের এখানে কোশ্চেন মার্ক দিছে যে কি উৎপন্ন হবে। তারপর আবার প্রভাবক দিয়ে আবার কোশ্চেন মার্ক, দেন প্রভাবকটাকে কোশ্চেন মার্ক দিয়ে একটা উৎপাদ দিয়ে দিছে। যে তাহলে আমাদের টোটাল কোশ্চেন মার্ক কয়টা? 1 2 3 4, এই চারটা আমাদের জাস্ট ফিল আপ করতে হবে। তাইলে দেখো আমি একটু ফিল আপ করি, তোমরা মনোযোগ সহকারে দেখো। কোশ্চেন 3, C6H6, এইটা থেকে যখন তোমার C6H5 হয়, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে বেনজিনের নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ার কি হয়? কনসেন্ট্রেশন কি বলতো? কনসেন্ট্রেশন অফ HNO3 নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেশন অফ H2SO4। এই যে আমাদের অ্যান্সারটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, যেটা প্রভাবক সেটা। দেন হচ্ছে আমাদের এইটা থেকে প্রভাবক দিছে এবং আলটিমেট উৎপাদ কি। তাহলে দেখো প্রভাবক কি কি দিছে। প্রভাবক দিছে আমাদের স্ট্রনশিয়াম এবং HCl স্ট্রনশিয়াম প্লাস। তো দেখো ঘটনা হচ্ছে যে আমাদের NO2 থেকে যদি আমরা এই প্রভাবকটা দেই, তাহলে হাইড্রোজেন কোথায় চলে যায়? N চলে যায়, C6H5NH2। বুঝতে পারছো? এটা চলে আসে। তাইলে আমরা এটা একটা অ্যান্সার পাইলাম। আমি একটু অ্যান্সারগুলো গোল দাগ করে দিতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেন এখান থেকে দেখো আবার একটা প্রভাবক দিছে NaNO2 প্লাস HCl, NaNO2 প্লাস কি HCl, NaNO2 প্লাস কি HCl। এই রিঅ্যাকশনটা দিলে হয় C6H5N2Cl। বুঝতে পারছো? দেন দেখো আমাদের আবার কি চাইছে? কোশ্চেন মার্ক দিয়ে বলছে যে C6H5OH, মানে একটা ফেনল মূলক নিয়ে আসতে বলছে। তো এইটাতে আমাদের কি প্রভাব ব্যবহার করা হয়? এটাতে H2O বা H প্লাস হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে আমাদের C6H5OH আসে। তো এই রিঅ্যাকশনগুলো জাস্ট এইভাবে একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা অনেক ইজি হয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেন 3 এর এই নাম্বারের সলিউশনটা। আমরা একটু বি নাম্বার সলিউশনে যাব, যে SN1 এবং SN2 বলতে কি বুঝো? SN1 এবং SN2 হচ্ছে ভাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1 এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 2, কেন্দ্রাকর্ষী বিক্রিয়া 1 এবং কেন্দ্রাকর্ষী বিক্রিয়া 2। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটি অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে হ্যালাইড মূলকটাকে অপসারণ করা হচ্ছে। বুঝতে পারছো? একটা অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে হ্যালাইড মূলকটা অপসারণ করা হচ্ছে। তো তোমরা যদি চাও যে ভাই আমরা জাস্ট সিম্পলি লিখবো যে SN1, তো SN1 এর ক্ষেত্রে লিখবা যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1 বা এক কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া। তো এর ক্ষেত্রে লিখবা যে SN1 এর ক্ষেত্রে তোমার আমি একটা টেকনিক পড়াইছিলাম যে ফেরিক কার্বনিয়াম SN2 তে 1 2 3 তে পড়ে, বা সক্রিয়তার ক্রম কত? 1 2 3, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে SN1 এ কি হবে? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এটা হচ্ছে কিসের ক্রম বলতো? সক্রিয়তার ক্রম। এগুলো একটু এভাবে তোমরা ডিটারমিন করে দিবা। তোমরা এইচএসসিতে যেভাবে লিখছো ব্যাখ্যামূলক বর্ণনা, উদ্দীপকের গুরুত্ব, অপরিসীম, এই টাইপ লেখা কিন্তু এখানে লেখা যাবে না। এখানে জাস্ট পয়েন্টটা লিখবে, টিচাররা সুন্দরভাবে দেখবে যে তুমি পয়েন্টটা ফাইন্ড আউট করতে পারতেছো কিনা, তাহলেই তোমাদের ফুল মার্কস দিয়ে দিবে। সক্রিয়তা, তাহলে বলতো স্থায়িত্ব কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। বুঝতে পারছো? এখানে লিখে দিবা স্থায়িত্ব। দেন তুমি আর একটা পয়েন্ট লিখে দিবা যে এর কয় ধাপে সম্পন্ন হয়? 2 ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হয়। তুমি চাইলে রিঅ্যাকশন দিতে পারো যদি জায়গা থাকে, কিন্তু জায়গা থাকার কথা না, জায়গা খুবই অল্প পরিমাণ থাকে ভাইরা। দেন SN2 তে বিপরীত গুলো দিয়ে দিবা, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি দিবা এখানে লিখবা যে সক্রিয়তা, এবং এখানে দিবা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি কি বলতো? স্থায়িত্ব। দেন এখানে কি বলবা? যেটি এক ধাপে সংঘটিত হয়। এই হচ্ছে তোমাদের অ্যানসারটা। বুঝতে পারছো? আমি একটু শর্ট করে দেখালাম, তোমরা পূর্ণ করে সুন্দরভাবে লিখে নিবা, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা অনেক ইজি করে বুঝতে পারো। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে কেমিস্ট্রি কোশ্চেন 4, জ্যামিতিক সমানতার শর্ত কি এবং 2 বিউটিনের জ্যামিতিক সমানতা দেখাও। তাহলে জ্যামিতিক সমানতার শর্ত যদি আমি বলি, জ্যামিতিক সমানতার শর্ত এই নাম্বারটা শর্ত, তাহলে 1 নম্বরে হচ্ছে সে কি হইতে হবে বলতো?
দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন। কি অ্যালকিন বলতো? প্রতিস্থাপিত অ্যালকিন। এবং সেটা কি হইতে পারে? চাকরিত হইতে পারে। এরা কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে। এবং 2 নম্বর শর্তটা হচ্ছে এ বি কার্বনের সাথে তোমার কার্বন এ বি হইতে হবে, যেখানে এ ইকুয়াল 2 বিউটেনের জ্যামিতিক সমানতা। আমি বলছি যে এইরকম যদি যৌগের নাম দেয়া থাকে, যৌগের নাম থেকে বিউটেন, এখানে কার্বন সংখ্যা কত? 4টা। তাহলে আগে 4টা কার্বন লিখে ফেলবা। 2 বিউটেন বলছে না, তবে 2 নম্বর কার্বনে দ্বিবন্ধনটা আছে, তার মানে বাকি গুলো তুমি কি দিয়ে ফিল আপ করে দিবা? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা। বুঝতে পারছো? তাহলে কথা 2 1 3 1 4 একটা CH3। এবং দেখো রিঅ্যাকশনটা কিভাবে হয়, যদি আমি জ্যামিতিক সমানতা দেখাই, সিসি এখানে কি আসে? হাইড্রোজেন 2 আসে, এখানে কি আসে? CH3 আসে। এবং এখানে কি আসে? দেখো এখানে হাইড্রোজেন 2 আসে, এখানে CH3 আসে। এটাকে বলতেছি আমি সিচ সমাণু, এটাকে বলতেছি আমি কি সমাণু? সিচ সমাণু। এবং এটা ট্রান্সটা কি হবে বলতো? কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আমি দিছি H2, এখানে CH3, এখানে যদি আমি CH3 দেই, এখানে H2, তাহলে এটা কি হবে?